আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, এটা জুলাই মাস, গত বছর এবং তার আগের বছর, আমি 2024-এর জুলাইয়ের কথা ভাবি, 24শে জুলাই কিন্তু এই সময়ে দেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছিল এবং সেই অস্থিরতা এবং আন্দোলন, তার ফল আমরা পেয়েছি শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনা সরকার চলে গিয়েছে, মানুষের মনে একটা আশা গড়ে উঠেছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর যে এবার বোধহয় আমরা একটা চেঞ্জ পাব, তরুণদের হাতে একটা এস্টাবলিশড গভর্নমেন্টের পতন এবং তরুণদের নিয়ে আরেকটা সরকারের গঠন। কিন্তু সেখান থেকে আমরা পেলামটা কি? আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তরুণদের নেতৃত্বে, সেই প্রত্যাশা কি সে তার গন্তব্যে পৌঁছতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু মানুষ বারবার করেছে। ইউনূস সরকারের 18 মাস করেছে এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যখন আমরা পেলাম তার যে 5 মাসগুলো, সেখানে কিন্তু সেই একই প্রশ্ন বারবার এসেছে। তো অনেকে বলছে যে ইয়াংদের, মানে এই জেনজি যাদেরকে আমরা বলি, এই তরুণরা ভাঙতে পারে কিন্তু গড়তে পারে না। তরুণরা একটু দুঃসহ অবস্থার অবসান ঘটাতে পারে কিন্তু একটা সুস্থির সময়কে, সুস্থির শাসনকে নিয়ে আসতে পারে না। এই যে একটা ধারণা মানুষের মনে, এই ধারণাটা কেন হয়েছে এবং এই ধারণাটাকে আসলে মানে স্বাভাবিক ধারণা? জেনজি নিয়ে আপনি অনেকদিন ধরে কথা বলছিলেন আমার সঙ্গে, আমরা এটা আলাপ করছিলাম জেনজি প্রকৃতিটা কী, এরা আসলে কী চায়, কেন এদেরকে জেনজি বলা হচ্ছে। আমরা এর মধ্যে অন্যান্য দেশের উদাহরণ দেখলাম। তো এই সামগ্রিকভাবে আপনি আগে আমাদের দেশের ব্যাখ্যাটা দেন, অথবা আপনি যেভাবে সুবিধা মনে করেন এই জেনজির আন্দোলন এবং জেনজির কর্মকাণ্ড এবং জেনজিকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় জেনজি কি, এইটা একটু বললে তাহলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি, তাহলে বোঝা যাবে আর কি। দেখেন, জেনজি আমরা বলতেছি যে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মেছে তারা হচ্ছে জেনজি, জেনারেশন জেড। তার মানে এখন যাদের বয়স সর্বোচ্চ 29, এক্স্যাক্টলি, আর আপার লিমিট হচ্ছে 29। তো এই জেনজিদের বৈশিষ্ট্য কী, গ্লোবালি যেটা ক্যারেক্টারাইজ করা হয়েছে জেনজির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দে আর হাইলি ফোকাসড। 3টা বিষয়ের একটা ফোকাসড হয় তারা। একটা হচ্ছে ডাইভার্সিটি, মানে তারা বৈচিত্র্যপিয়াসী। 2 নম্বর হচ্ছে ইকুইটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সাম্য। হ্যাঁ, আপনি দেখেন, আমি কোনো লেখা যেন লিখছিলাম, মানুষ 30 বছর বয়স পর্যন্ত খুব অনেস্ট থাকে, এটা ইংরেজিতে বলে নাইভ, খুব সহজ সরল। 30 বছর পার হয়ে গেলে নানা সার্কামস্ট্যান্সিয়াল কারণে তারা করাপ্ট হওয়া শুরু করে, ওই বিয়ে করে, অমুক তমুক, চাহিদা বাড়ে ইত্যাদি। বিয়েটাকে করাপশনের দ্বার নাকি, দরজা নাকি? না, করাপশনের দ্বার বলবো না, মানে বিয়ে করলে এত বার্ডেন বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, সেই অনুযায়ী হয়তো আয় হয় না বলে তাকে, এরকম একটা। কিন্তু 30 বছর পর্যন্ত খুব নাইভ থাকে, খুব অনেস্ট থাকে। তো গ্লোবালিও এটা করা হয়েছে যে ইকুইটি জেনজিদের মধ্যে, এটা 29 যেহেতু আপনি বলতেছেন, আমরা বলতেছি। আর একটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, তারা সামাজিক পরিবর্তন, একটা নিউ ট্রেন্ড সেট করতে চায়। এই যে নিউ ট্রেন্ড সেট করতে চায়, এটা কিন্তু আমরা অনেক আগেও ইউরোপেও দেখেছি। 60s এই যে অ্যাংরি ইয়াং ম্যান একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধবিরোধী পরিবেশবাদী আন্দোলন হয়েছিল। নতুন ট্রেন্ড তারা সেট করতে চায়, একটা আকাঙ্ক্ষা থাকে পরিবর্তনের। তো এইটা হচ্ছে জেনজিদের ক্যারেক্টারাইজেশনের মানে মূল জায়গাগুলো। দেখেন, আরও কিছু ব্যাপার আছে, এটা ভবিষ্যতের কথা চিন্তা করে বলতে হয়। জেনজির পরে কিন্তু আরেকটা জেনারেশন আসতেছে, সেটাকে আমরা বলতেছি
জেনারেশন আলফা। জি, ঠিক আছে, জেনারেশন আলফাটা হচ্ছে 2010 থেকে 2024 মধ্যে যারা জন্মেছে, অর্থাৎ এটা আপার লিমিট হচ্ছে 16 বছর। ঠিক আছে, এই জেনারেশন আলফা তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, এখন তো 16 বছর মাত্র, হবে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর মধ্যেই তারা আপনার সীমাবদ্ধ হয়ে পড়বে। এরপর আরেকটা যে জেনারেশন আসবে সেটাও এখন থেকে ফোর্সি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন বিটা। আলফা, এটা তো গ্রিক ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে, বিটা আলফা। এরা জন্মাবে 25 সাল থেকে 2039 সাল পর্যন্ত। আচ্ছা, এবং এইটা সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যালি খুব একটা ভয়াবহ রকম একটা জেনারেশন হবে তারা। এবং এই জেনারেশনে আপনার তারা শিফট হবে, একেবারে ডিপলি টেকনোলজিক্যাল শিফট হবে, একটা শিফটিং হবে সেখানে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা গ্রো করবে, গ্রো আপ হবে এআই এবং অটোমেশন দ্বারা, এবং এআই এবং অটোমেশন ফুললি ইন্টিগ্রেটেড হয়ে যাবে তাদের ডেইলি লাইফ এবং এডুকেশনও। ডেইলি লাইফ এবং তাদের এডুকেশনটা ফুললি অটোমেশন এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। তখন কিন্তু আর এসব কী বলে যে এগুলো পরে আসতেছি। তো এই যে আমরা একটা 3টা জেনারেশনের ভাগ করলাম, জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন, কারণ আমাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? এই মুহূর্তে যদিও আমরা এই মুহূর্তে বসে আছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই যে কেন মানে এই যে মানুষের মধ্যে যে ধারণাটা আছে, দেখেন এই যে আপনার শেখ হাসিনা রেজিমের পতন হলো না জেনজিদের নেতৃত্বে, এটা একটা প্রাথমিক বিজয়। ঠিক আছে, এই বিজয়টা যে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, সেগুলোর কতগুলি সাবজেক্টিভ কারণ আছে, কতগুলি অবজেক্টিভ কারণ আছে। জি, একটা কারণ হচ্ছে, সেটা আমি এর আগেও বহুবার বলছি, সেটা হচ্ছে সে সাইমন বলিভারের সেই উক্তিটি, বিখ্যাত উক্তিটি, যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা অনেক জায়গাতে দেখা গেছে পৃথিবী। বিপ্লব করার সময় যে ডেডিকেশন থাকে, বিপ্লব করার সময় যে মোটিভেশন থাকে, যে ইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইটা বিপ্লব শেষ হয়ে গেলে সেইটা থাকে না, তখন ওই বিপ্লব নিজেই এই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে। ঠিক আছে, এইটা আমরা 71-ও দেখছি। আপনি যদি স্বাধীনতা সংগ্রামকে একটা বিপ্লব ধরেন, তাইলে এই বিপ্লবের পরে যখন বঙ্গবন্ধু আর্মস জমা দিতে বললেন, তখন কিন্তু অধিকাংশ আর্মস জমা দেওয়া হয় নাই, এবং এই আর্মসগুলো দিয়ে নানা রকম অপকর্ম করা হয়েছে, এই ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপকর্ম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্জনের পরে যারা অংশ নিচ্ছিল তাদের একটা অংশ, সব না, একটা অংশ তারা ডিরেল হয়ে গেল, তারা নানা রকম অপকর্ম। সো এইটা আমাদের মানতে হবে যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন। 2 নম্বর কারণটা হচ্ছে, দেখেন, টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ। আপনি যদি শুধু টেকনোলজি নির্ভর, জেনজিরা তো টেকনোলজি নির্ভর একটা মানে জেনারেশন, টেকনোলজির সাথে যদি আপনি লিবারেল আর্ট যুক্ত করতে না পারেন, এই লিবারেল আর্টসের মধ্যে আছে ধরেন ইতিহাস, আপনার এই শিল্প, কলা, ফিলসফি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি টেকনোলজির সাথে যুক্ত না হয়, তাইলে এইটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা, এই জন্যই বোধ করি আইনস্টাইনের মতো বড় টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, উনি কিন্তু হাতে একটা বেহালা রাখতেন। এটা সিম্বলিক, যে এটা সিম্বলিক যে দেখো শুধুমাত্র টেকনোলজি নির্ভর হলে হবে না, এই বেহালাটারও দরকার আছে। মানে উনি কি বেহালা বাজাতে পারতেন না? বাজাইতে হয়তো অ্যামেচারিস্ট ছিলেন, কিন্তু উনি সাথে সাথে রাখতেন এটা বেহালাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফলে আমাদের যে আমি দেখেছি যে যারা 5ই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের অনেকের মধ্যে ইতিহাস চেতনার ঘাটতি আছে, তাদের অনেকের মধ্যে সুকুমার বৃত্তির ঘাটতি আছে, হ্যাঁ, ইত্যাদি। ফলে শুধু টেকনোলজিটাই আপনাকে একটা নতুন সমাজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, শুধু টেকনোলজিটা। আরেকটা আছে, ধরেন যে অপোজিশনে থাকলে রাজনীতিটা করা খুব সহজ হয়, কারণ আপনি সহজেই মানুষকে এজিটেট করতে পারবেন, সহজেই মানুষকে উত্তেজিত করতে পারবেন। ঠিক উত্তেজিত করাটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু
আপনার উত্তেজনা প্রশমন করাটা কঠিন কাজ, ঠিক আছে? যেমন ধরেন বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন চরম সাকসেসফুল, একটা দেশ দিয়ে গেলেন উনি। কিন্তু যখন তিনি বিনির্মাণের কাজ প্রশ্ন আসলো, যখন উত্তেজনা প্রশমনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উনি আর সেভাবে সফল হতে পারলেন না। প্রশাসক হিসাবে বা শাসক হিসাবে উনি কিন্তু পারলেন না। ফলে এই যে কি বলে যে পজিশনে যাওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোজিশনে থাকার যে অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু এখানে একটা কাজ করছে। আর একটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয়েছে, এটা ফেল করার কারণে দেখেন শুধু জেনজি কিন্তু আপনার অগাস্ট অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার ছিল না, তারা ফ্রন্ট লাইনে ছিল। দেয়ার ওয়ার মেনি স্টেক হোল্ডার্স ইনক্লুডিং বিএনপি। বিএনপি তো বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ। তো বিএনপি যেহেতু 17 বছর যাবৎ এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরও একটা বড় স্টেক আছে এখানে। এবং আলটিমেটলি কিন্তু দেখা গেল যে হোল জিনিসটা ওই 5ই আগস্টের আগে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে ছাত্ররা সামনে ছিল, 5ই আগস্টের পরে ধীরে ধীরে আপনার স্টিয়ারিংটা কিন্তু বিএনপির হাতে চলে গেল। এবং বিশেষ করে যখন তারেক রহমান ফিরে আসলেন, তখন কিন্তু যে জেনারেশন জেড তারা কিন্তু একটু হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন। তো ওই আপার হ্যান্ডটা বিএনপি নিয়ে নিল। তখন আর তরুণদের জিনিসটা থাকলো না। যদিও তারা একটা পার্টি করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু ওই যে বিএনপির যে 40 বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড, 40 বছরের মানুষের সাথে 40 বছরের যে মিথস্ক্রিয়া, সেইটার রেজাল্ট তো তারা নিবেই, তাই না? এবং সে কারণে তারা আপার হ্যান্ডে চলে গেল এবং ওরা পিছু পড়ে গেল আর কি। তো সবটা মিলে, আর সবচেয়ে বড় আমাদের দেশে, পার্টিকুলারলি আমাদের দেশে, মানে অগাস্ট অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এই ভদ্রলোক আসলে পুরো জিনিসটাকে পেঁচায় ফেলছেন উনি। হ্যাঁ, ওনার যদি দূরদর্শিতা থাকতো, ওনার যদি আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তাইলে কিন্তু হয়তো জেনজিরাই আপার হ্যান্ডে থাকতে পারতো, উইথ ডিগনিটি, উইথ আপনার কি বলে যে না, আপনি যে কথাটা বলছেন যে আপনি জেনজিরা আপার হ্যান্ডে থাকতে পারতো, তার মানে পারাটা কি সহজ? এখানে আমি একটা কথা বলি, যেমন অনেকে এই উদাহরণটা দিয়ে থাকেন যে একটা ভবন যদি আপনার ভাঙতে হয়, ভবন যারা ভাঙে তারা কিন্তু ভবন গড়ার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। এখন ওনারা ভাঙতে পেরেছেন, গড়ার জন্য ওনারা যে উপযুক্ত নয়, এটা তো নির্বাচনে আমরা টের পেলাম। জনগণ কিন্তু গড়ার জন্য বিএনপিকে বেছে নিল, তাদের কিন্তু বেছে নেয় নাই। আবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেটা হলো এটা কি কেবল আমাদের দেশের জন্য প্রযোজ্য? আমরা নেপালে কি দেখলাম, সেখানে তো আমরা একই জিনিস দেখলাম। এখানে আমাদের এখানে মনে করেন নির্বাচনে জনগণ জেনজিকে বেছে নেয় নাই, বিএনপিকে বেছে নিয়েছে দেশ গড়ার জন্য। নেপালে কিন্তু ওদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশ গড়ার জন্য তারা কিন্তু জেনজিকেই বেছে নিয়েছে। কিন্তু জেনজিকে বেছে নেওয়ার পর এখন তারা সফল হচ্ছে না, অথবা আবার অন্য জেনজিদের কাছে সমালোচনার মুখে পড়ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই যে আপনি বললেন যে ভাঙার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স লাগে, আর কিছু লাগে না, ঠিক আছে? আপনি যখন সোসাইটিতে এই পুরনো সমাজ ব্যবস্থা ভাঙতে চান, সেই ভাঙার জন্য কিন্তু কোনো কষ্ট করতে হয় না। কষ্ট করতে শুধু এই রেজিমটাকে ফেলে দিলেই হইল, এটা স্ট্রাইক করে। কিন্তু এই যে আপনি পুরনো ছবিটা মুছে ফেলতেছেন, আপনি পরবর্তী ছবিটা কি আঁকবেন সেইটা তো আপনার মাথায় নাই। আপনার মাথায় আছে ছবিটা মুছে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যে বললেন এই যে জেনজির কথা বললেন, দেখেন আসামের চিত্রটা দেখেন আপনি। কেন এই আপনার বিএনপি কেন আপার হ্যান্ড পেয়ে গেল, কেন জেনজিরা পেল না? সেটা হচ্ছে যে এই কি বলে, আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা মনে করছে যে বিএনপি হচ্ছে আপনার আর্টিকুলেট মিডল ক্লাসের দল, এবং তারাই আমাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবে। আসামে কী হয়েছে? আসামে কেন অল আসাম স্টুডেন্ট ফেডারেশনের মুভমেন্ট সাকসেসফুল হলো এবং প্রফুল্ল মাহান্ত
এটা অনেক আগের ঘটনা। চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, উনি মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। কারণটা হচ্ছে আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস, পলিটিক্যাল, সেই ধরনের ডিপেন্ডেবল পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, এগুলির ভ্যাকুয়াম ছিল, এগুলি ছিল না। এই ভ্যাকুয়ামটা পূরণ করছে তরুণ সমাজ। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা তরুণ সমাজ পূরণ করছে, করে তারা সফল হয়ে এবং প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার হয়েছে। কিন্তু আমাদের দেশে তো মানুষ ওই ভ্যাকুয়ামটা দেখে নেয়, ওরা দেখছে যে বিএনপি এখানে আছে। আমি বুঝতে পারতেছি, এখানে বিএনপি আছে, তাই না? এখানে কোনো ভ্যাকুয়াম নাই। যদি ভ্যাকুয়াম থাকতো তাইলে কিন্তু তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাই স্টিয়ারিংটা তাদের হাতে থাকতো। কিন্তু তারা কি সে স্টিয়ারিং কার হাতে থাকলো এটা যেমন ইম্পর্টেন্ট, সেটা তো এটাও তো জরুরি যে তারা সেই স্টিয়ারিংটা ঠিক মতো ব্যবহার করতে পারতো কি না। আমি একটা স্টিয়ারিং ধরিয়ে দিলাম, সে গাড়ি নিয়ে গাড্ডায় পড়ে গেল, তাহলে তো আরও ভয়ঙ্কর। যেটা নাকি নেপালে আমরা দেখতে পাচ্ছি। নেপালে কিন্তু খুব সুখকর অনুভূতি কিন্তু নেই এখনো। না না, তো ওটা মানে তাহলে এটা কি আপনি আপনি জেনজি যেটা বলছেন, আপনি জেনজির যে বয়স সীমাটা ধরছেন যে 97 থেকে 2010 পর্যন্ত যাদের জন্ম, মানে যাদের সর্বোচ্চ বয়স 29 এবং সর্বনিম্ন বয়স 16, মানে 16 থেকে 29 বয়সের যে জনগোষ্ঠীটা, আপনি এদেরকে জেনজি বলছেন। তো এদের মধ্যে কি দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা অথবা ধীর স্থির মনোভাব এটা কি থাকাটা স্বাভাবিক? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা প্রশ্নই করি। এই আমাদের যে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, এই সরকারে কিন্তু বৃদ্ধদের সমাহার ছিল বেশি, কিন্তু এখানে জেনজিদের প্রতিনিধিও কয়েকজন ছিল। যারা ছিল তারা কি তুলনামূলকভাবে বৃদ্ধদের তুলনায় ভালো করেছে? তাদের তো বদনাম আরও বেশি হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এইখানে বলি আমি, তরুণ সমাজে জেনজিদের উচিত ছিল, দেখেন বাংলাদেশে গ্লোবালি ধরেন যে 33 নিচে কিন্তু কোনো হেড অফ দি গভর্নমেন্ট পর্যন্ত হয় নাই, ঠিক আছে? এবং আমাদের যদি জিয়াউর রহমান ধরেন, উনি প্রেসিডেন্ট হয়েছেন সম্ভবত 38-এ বোধ হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন 29 যদি আমি আপার লেভেল ধরি, তাইলে কিন্তু ওই ম্যাচুরিটিটার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এবং স্কিলের। তরুণ সমাজের উচিত ছিল যে তাদের নেতৃত্ব হিসাবে কিছু মধ্যবয়সী লোককে যুক্ত করা, ঠিক আছে, কিছু মিডল এজেড লোককে যুক্ত করা। এবং যেমন আমরা কি করছিলাম, আমরা জাসদ কি করছিলাম, আমরা কেন ফেল করছি? আমরা ফেল করছি যে আমাদের এজ গ্রুপটা ছিল ওই 16 থেকে 28, আসম রবের বয়স তখন 28, ঠিক আছে? তো ফলে আমরা তো এই কারণে মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি যেটা বোঝায়, অর্থাৎ মধ্যবিত্তের সম্মান আদায় করা, মধ্যবিত্তের ভালোবাসা আদায় করা, সেটা আমরা আদায় করতে পারিনি। সবাই মনে করছে আরে এরা তো মানে দুধের বাচ্চা, এরকমও বলছে আর কি, তাই না? তো ফলে আপনি মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি অর্জন করতে গেলে আপনাকে তো নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে যে সবাই ভাববে যে এই লোকটার কিছু ম্যাচুরিটি আছে, এই লোকটার কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে ইত্যাদি, তাই না? তা তো আমাদের যে জেনজিরা তারা কিন্তু ওইটা করে নাই। পরে অবশ্যই এনসিপি করার পরে বিভিন্ন জায়গায় কিছু না, এখনও তো এনসিপি যদি আপনি দেখেন, এনসিপির আপনার মানে যে সর্বোচ্চ যে নেতা, তার বয়সটা এখনো 40 হয়নি, তাই না? যে ওখানে 40-এর বয়সী, 40 তার চেয়ে বেশি 40 হয়েছে পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 40 হয়েছে তার? না, হয়নি তো। না 40 হয় নাই, হয় না। আমি সেটাই বলছি যে তাহলে তাদের উপর মানুষ ভরসা রাখবে। সেটাই তো বলতেছি যে আপনার এইটা তো মানে 5ই আগস্টের পরে তো আর বিপ্লব থাকলো না, তাই না? বিপ্লবের সময় যেমন মুক্তিযুদ্ধে তো আপনার এজ লিমিট কী ছিল? ম্যাক্সিমাম ছিল আপনার 16 থেকে 25 বা 16 থেকে 25, তাই না? কারণ ওটা একটা যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধতে আপনার লাগে, শারীরিক শক্তি লাগে, বা সব কিছু, মানে একটা কি বলে যে স্ট্রাইকিং ফোর্সের যে যতটুকু দরকার সেগুলো থাকে। কিন্তু যখন যুদ্ধটা শেষ হয়ে যায় তখন তো ওই 25 বছরের যারা যোদ্ধা, গেরিলা যোদ্ধা তারা তো আর ওই দেশটাকে পুনর্গঠন করার মতো যোগ্যতা তাদের নেই। তখন এসে ওই যে আওয়ামী লীগের পুরনো মানে বয়স্ক নেতৃত্বকে টেক ওভার করতে হয়েছে দেশ চালানোর জন্য, তাই না? মুক্তিযোদ্ধারা তো আর দেশ চালাতে পারে নাই, বা
তাদের পক্ষে সম্ভবও ছিল না এটা, তাই না? তো ফলে আপনাকে একটা এজ লিমিট তো থাকতে হবে দেশ পরিচালনার জন্য। যুদ্ধের জন্য এজ লিমিট ঠিক আছে, 18 ইজ দি বেস্ট, ঠিক আছে যুদ্ধের জন্য। কিন্তু যখন আপনি দেশ চালাবেন তখন আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, স্যাগাসিটি, দূরদর্শিতা এইসব থাকতে হবে, তাই না? তো ফলে সেইটা তো ছিল না। আচ্ছা, বুঝলাম, ওটা ছিল না, কিন্তু এখন তো আছে। তো এখন আপনি কি দেখছেন? আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা মানে স্বৈরাচারী সরকার বলি, যাই বলি, আমাদের উপর চেপেছিল, তাদেরকে আমরা সরাতে সক্ষম হয়েছি। তারপরে 18 মাস আমাদের ভাবলাম একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেল। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ম্যাচিউরড গভর্নমেন্ট, এর আগে একাধিকবার ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো এরা যখন ক্ষমতায় এলো, এখন এদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন, কি দেখছেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের যে এলোমেলো সরকার, তার চেয়ে অনেক ভালো কিছু হচ্ছে না কি হচ্ছে? আপনার মূল্যায়নটা কি গত 6 মাসের অথবা 5.5 মাসের? না, আপনার কিছু কিছু বিষয় তো ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন চলতেছে কিছু কিছু বিষয়ে, আবার কিছু কিছু পজিটিভ দিকও আছে। যেমন পজিটিভ দিক বলতে আমি বলবো যে প্রাইম মিনিস্টারের একটা গুডউইল আছে, আমি দেখতেছি উনি কিছু করতে চাচ্ছেন। কিন্তু দেখেন, একটা প্রাচীন বটগাছ আপনি সহজেই উপড়ায় ফেলতে পারবেন না, ঠিক আছে? এই সোসাইটিটা কি আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, যে এখানে ভালো কিছু করা। আমি দেখেন, এটা 10-15 বছর যাবতই বলতেছি যে আমাদের ভালো কিছু হওয়ার নাই, হ্যাঁ, ভালো কিছু হওয়ার নাই। এটা এমন একটা সমাজ, হ্যাঁ, যেমন ধরেন আমরা কি আসলে সিভিলাইজড? প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে সিভিলাইজড কিনা? দেখেন, যে সিস্টেম দ্যাট কম্পেলস ইটস জেনারেল পিপুল টু পে টু এক্সিস্ট, অর্থাৎ টিকে থাকার জন্য পে করতে হয় ইন কাইন্ড অর ক্যাশ। যে সিস্টেম বেঁচে থাকার জন্য আপনাকে করতে হয়, কি বলে যে ওবে করতে হয়, মান্য করতে হয়, ঊর্ধ্বতনদের মান্য করতে হয়। যে সমাজে আপনার খাবার পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়, এই যে টিসিবির লাইন দেখেন, রাইট, তাহলে দিস ইজ এ সিস্টেম যেটা আপনাকে বাধ্য করছে টিকে থাকার জন্য পে করতে, বেঁচে থাকার জন্য মান্য করতে এবং খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করতে। দিস ইজ নট এ সিভিলাইজেশন, দিস ইজ এ প্রিজন উইথ শপিং প্রিভিলেজ। এটা একটা কারাগার, এখানে কেনাকাটার একটা সুযোগ আছে, ঠিক আছে? ইটস নট এ সিভিলাইজেশন, ঠিক আছে? দিস ইজ এ প্রিজন। আপনার সুবিধাটা কি? আপনাকে একটা শপিং প্রিভিলেজ দিছে যে আপনার টাকা থাকলে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? সো এই আনসিভিলাইজড একটা সোসাইটি যদি আপনি পুনর্গঠন করতে চান, এটা জায়গান্তিক টাস্ক। এটা মুখে বললে হবে না যে আমরা কথা বলি না, অ্যাজ ইফ যে আমরা কথা বললেই বোঝে সময়টা মানে সোসাইটিটা ভালো হয়ে যাবে। দিস ইজ নট সো ইজি, হ্যাঁ। তো ফলে এইটা আমাকে যখন কেউ বলে, দেখেন অনেকে বলে কি এভরি ক্লাউড হ্যাজ এ কি সিলভার লাইন, প্রত্যেকটা মেঘেরই নাকি একটা রূপালী রেখা আছে। আই ডোন্ট থিঙ্ক প্রত্যেকটা মেঘের সিলভার লাইন নাই, অন্তত আমাদের মেঘের কোনো সিলভার লাইন নাই, ঠিক আছে? তা আমাকে যখন বলে যে আপনি কি আশাবাদী, আমি বললাম হ্যাঁ আমি আশাবাদী। তার আগে একটা শব্দ লাগাইতে চাই, সেটা হচ্ছে আই এম শেমলেসলি অপটিমিস্টিক। আমি নির্লজ্জভাবে আশাবাদী, হ্যাঁ। মানে আশাবাদী হওয়ার কোনো লজিক নেই, কোনো লজিক নাই, তারপর আশাবাদী। হ্যাঁ, তারপরে আমি আশাবাদী। এই সবাই বলতেছে যখন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এইটা কোনো, দেখেন কেন আশা করে না, আমরা কেন আশা করতেছি? আপনি যদি 250-300 বছরের ইতিহাস দেখেন, তাইলে দেখবেন যে 250-300 বছর আগে বাঙালি যা ছিল ঠিক একই রকম আছে। জন শোর যে প্রতিবেদন পাঠিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, একই ক্যাটে, এই যে মানুষকে ঠকানোকে গুণ মনে করে, অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, পরশ্রী কাতর, এই সেই একেবারে হুবহু আছে। জন শোরের আপনি ওই প্রতিবেদনটা বের করেন, ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছিল, দেখবেন যে যা যা আছে সব আছে। তাইলে আমরা হয় কি, ওই যে স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে নিভে গেল এই তার আনন্দ। আমরা মুহূর্তের কতগুলি মুহূর্ত আসে যখন আমরা আনন্দিত হই, যখন আমরা ভালো থাকি, ঠিক আছে? যেমন ধরেন 71-এর 16ই ডিসেম্বর
কি মানে জলি মুড আমাদের, দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে তখন এরশাদ পতনের পরে কি জলি মুড, তারপরে ধরেন যে 5ই আগস্টে কি জলি মুড। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ। জলি মুডের পাশাপাশি আমি আরেকটা কথা বলি, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে প্রতিটা আন্দোলন সফল হওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, সবাইকে জড়িয়ে ধরেছি, একটা উল্লাস, একটা মানে আপনার এই সীমাহীন একটা আনন্দ। কিন্তু সেই আনন্দের মূলে কিন্তু ছিল যতটা না যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের পদানত করা, তার চেয়ে বেশি সম্ভবত ছিল যে আমরা এর বিপরীতে হয়তো ভালো কিছু পেতে যাচ্ছি এই প্রত্যাশা। কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম সেই প্রত্যাশাগুলো আলটিমেটলি ফিকে হতে হতে একবারে নিঃশেষ হয়ে গেল। তখন আবার আরও একটা আন্দোলনের প্রস্তুতি, এবং জেনজি যেহেতু প্রযুক্তি নির্ভর একটা প্রজন্ম, এদের প্রস্তুতিটা হচ্ছে খুব দ্রুত বেগে এবং খুব ভয়ঙ্কর রূপে, খুব দ্রুত তারা তাদের বার্তাগুলি ছড়িয়ে দিচ্ছে। এই যদি হয় বাস্তবতা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে বর্তমান সরকার যদি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে কি আপনি ধারণা করেন যে আরেকটা জেনজিদের আন্দোলন সামনে আমাদের দেখতে হতে পারে, অথবা জেনজির পরবর্তী যে প্রজন্ম তারাও আবার নতুন একটা প্রক্রিয়া আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে? আচ্ছা, এটা টু দি পয়েন্ট উত্তর দেওয়ার আগে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের জেনজির যে আন্দোলন না, এই যে আওয়ামী রেজিমের পতন, সেটা সফল হয়েছে না। ভারতের যে জেনজির আন্দোলন, ককরোচ মুভমেন্ট, সেটা কেন মানে সেইভাবে সফল হলো না? মানে মোদী সরকার তো টিকে আছে, তাই না? না, তারা তো মোদী সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের পতনের জন্য আন্দোলন করেওনি। আচ্ছা, আমি বলি মোদী সরকারের বিরুদ্ধে পতনের আন্দোলন হইতো, কারণটা আমি বলবো কেন হয়নি আমি বলি। সেটা হচ্ছে বুর্জোয়া ফিলোসফাররা একটা কথা বলে যে আপনি যদি ককরোচ বা তেলেপোকা মারেন এইটা তেমন কোনো অন্যায় না, কিন্তু আপনি যদি প্রজাপতি মারেন তাইলে আপনি এভিল, ঠিক আছে? ইফ ইউ কিল এ ককরোচ ইউ আর এ হিরো, অ্যান্ড ইফ ইউ কিল এ বাটারফ্লাই ইউ আর এভিল।